ভিসি চত্বরের বড় গাছটার নিচে বসে আছে ওরা তিনজন, ইরা, ছোঁয়া, রাদিল। বর্তমানে তিনজনই আছে। রাদিল এখন অনেকটাই সুস্থ। 1 মাস আগে যে একবার অসুস্থ হয়েছিল, এরপরে আর কোনো রকম সমস্যা হয়নি। কেউ তাকে এখন প্রেশারাইজড করে না। সে নিজে থেকে পড়ালেখায় ডুবিয়ে রেখেছে নিজেকে। এরকম করে পড়ালেখা চালিয়ে গেলে টপার হয়ে যাবে। তিনজন এক জায়গায় বসে থাকায় এখন আর কারোরই ভালো লাগছে না। বন্ধু দল থেকে আস্তে আস্তে সবাই বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। আরও ফাহিমের কাছে লন্ডনে গেছে। আজ 20-25 দিন তো হবেই। সেদিন ফাহিমের খবর শুনে এত ভেঙে পড়ার জন্য আরহাম সিদ্ধান্ত নিয়েছিল আরুকে ফাহিমের কাছে পাঠাবে। ওরা আলাদা একটু সময় স্পেন্ড করুক, দুজনেই ওইখানে পড়ালেখা করুক। ফাহিম ডাক্তারি পড়া শেষ করবে, আরও তার অনার্স শেষ করে একেবারে দেশে আসবে দুজন। যেই ভাবা সেই কাজ। দুদিনের মাথায় টিকিট জোগাড় করে এনে দিয়েছে বোনের হাতে। আরও প্রথমে যেতে নারাজ ছিল, কিন্তু ফাহিমের জন্য শেষে যেতে হয়েছে। এভাবে বন্ধু দল থেকে কমে গেছে আরেকজন। বন্ধুত্ব অমর, কিন্তু সঙ্গ যতদিন যায় বন্ধু দল থেকে তত বন্ধু হারিয়ে যায়। নিজেদের জীবন, কাজ, দায়িত্বের ভার নিতে নিতে মানুষ নিজের মাঝে হারিয়ে যায়। তখন বন্ধুত্ব শুধু নাম হিসেবে থেকে যায়। ইরাদের বন্ধু দলে প্রথমে ছিল পঞ্চপাণ্ডবের দল, মানে 5 জন। এরপর হলো 6 জন। তারপর একজন হারিয়ে গেল প্রকৃতির মাঝে। নিয়তি তাকে সবার থেকে দূরে ঠেলে দিল। এরপর রয়ে গেল সেই 5 জন। তন্মধ্যে আবার একজন পাড়ি জমালো সুদূর প্রবাসে, থেকে গেল 4 জন। আরও কয়েক বছর পর যখন তারা নিজেদের জীবন নিয়ে ব্যস্ত হয়ে পড়বে, তখন তাদের সংখ্যা হবে 0। তখন চাইলেও আগের বন্ধুদের সাথে কাটানো দিন ফিরে পাওয়া যাবে না, এটাই নিয়তি। তাই এই জীবনের এই সময়টাতে বন্ধুদের সাথে যথাসম্ভব সময় কাটানো উচিত। তিনজনের বসে থাকার মাঝে তাদের সামনে একটা বাইক এসে থামলো। ওরা বসেছিল বড় গাছের নিচে বাধাই করা জায়গাটায়। বাইকটা ছোঁয়ার পায়ের কাছে এসে থামানোতে সে ভয় পেয়ে যায়। রাদিল বসা থেকে নেমে যায় ছেলেটাকে কিছু বলার জন্য। তখনই ছেলেটা মাথা থেকে হেলমেট খুলে ফেলে। 3 জোড়া চোখ বড় বড় হয়ে যায় বাইকে বসা স্টাইলিশ আইমানকে দেখে। আইমানের পরনে টি শার্ট, তার উপর লেদার জ্যাকেট, হাতে কালো মোটা গ্লাভস। দেখে বাইকার বাইকার লাগছে। রাদিল এগিয়ে গিয়ে ওর পিছে চাপড় মেরে বলল, শালা তুই! আমি তো এখনই মরতে যাচ্ছিলাম, তুই বাইক পেলি কই? চাচাতো ভাইয়ের কাছ থেকে ধার নিলাম। ও, কিন্তু এত স্টাইল করে কোথায় যাচ্ছিস? আইমান চুলগুলো পেছনে ঠেলে ভাব নিয়ে বলল। গার্লফ্রেন্ড নিয়ে রাইডে যাব। ছোঁয়া চোখ ছোট ছোট করে তাকালো আইমানের দিকে। ইরা আইমানকে শুধিয়ে বলল, গার্লফ্রেন্ড মানে ছোঁয়াকে নিয়ে কোথাও যাবি নাকি? নতুন আরেকটা জুটেছে? ছোঁয়ার নাকের পাটা ফুলে উঠেছে, কিন্তু কিছু বলছে না। আইমান ইরাকে বলল, তুই কি মারতে চাস আমাকে? ওকে রেখে আবার কাকে জুটাবো? আমার ধর থাকবে আমার সাথে। ছোঁয়া মুখ বাঁকিয়ে বলল, এমনভাবে বলছেন যেন আপনাকে সব সময় মেরে কুটি কুটি করি। আইমান জিভ কেটে বলল, না তা তো করো না, কিন্তু কিন্তু কি? তুমি একজন আনরোমান্টিক প্রেমিকা। রাদিলিরা হেসে দিল ওর কথা। ইরা বলল, আমার তো মনে হয় না ও আনরোমান্টিক। বল তুই বেশি রোমান্টিক, তাই তোর কম হয়ে যায়। আরে তুই জানিসই না ও 1 নম্বরের আনরোমান্টিক মেয়ে। আমি একটু মিষ্টি মিষ্টি প্রেমের কথা বললেও বলে, আপনি এগুলো মন থেকে বলছেন তো? আরে ভাই, আমি মন থেকে বলছি না তো কি পাছা থেকে বলছি? সব কথাতেই সন্দেহ জুড়ে দেয়। ইরা আবারও বলল। বুঝিস না তো, বেশি ভালোবাসে, এই জন্যই এমন করে। আইমান বুড়ো মানুষের মতো হতাশ গলায় বলল, আর ভালোবাসা? ও তো আমার থেকে বেশি পড়াশোনাকে ভালোবাসে। যখনই বলি জান কি করো, বলে এখন ফোন রাখি, আমি পড়ছি, পরে ফোন দিব। কোথায় আমাকে একটু সময় দিবে তা না করে ও সময় দেয় বইকে। ছোঁয়া চশমা ছেলে বলল, আপনি কি আমার সাথে এখানে ঝগড়া করতে বসছেন? আইমান ছোঁয়ার দিকে তাকিয়ে বলল, কখনোই না। সারাদিন অনেক ঝগড়া হয়, এখন আর না। আজ তোমাকে সারাক্ষণ আমার সাথে বেঁধে রাখবো, উইদাউট ঝগড়া। সারাদিন দুজনে পুরো ঢাকা শহর ঘুরে বেড়াবো। আজ তোমাকে রোমান্টিক বানিয়েই বাড়ি ফিরবো। রাদিল বলল, বেচারা, তোর জন্য আমার দুঃখ হচ্ছে বন্ধু। তা মজা নিস। আজ দেখি সত্যি ওকে রোমান্টিক করেই আনবো। তা কি করবি একটু বল শুনি। টপ সিক্রেট, বলা যাবে না। ছোঁয়া বলে উঠল। আমি যাব না আপনাদের সাথে। আইমান ভ্রু কুচকে বলল, কেন? আপনি কি সব বলছেন? কেন যাব আমি? ইরা ছোঁয়াকে ঠেলে বলল। আরে যা, ও কিছুই করবে না, দেখিস। যা, দুজনে একটু ঘুরে আয়। আইমান ছোঁয়াকে আদেশ করে বলল। তুমি কি উঠবে নাকি আমি জোর করে তুলে নিয়ে যাব? ছোঁয়া মেকি রাগ দেখিয়ে বলল, উঠছি। ছোঁয়া গিয়ে আইমানের কাঁধ ধরে উঠে বসলো বাইকে। ইরা রাদিলকে বিদায় দিয়ে বাইক ছুটিয়ে চলে গেল তারা। পুরো শহর ঘুরে বেড়াবে তারা, প্রেমের স্মৃতি হিসেবে রয়ে যাবে শহরের আনাচে কানাচে। লন্ডনের ইসলিংটন শহর। বাংলাদেশের থেকে শীত একটু বেশি। বাংলাদেশে সবে শীত পড়া শুরু করেছে, আর এখানে এখন পুরোপুরি শীত।
চারিদিকে চেরি ব্লসম গাছে সুন্দর পাতে মনোমুগ্ধকর পরিবেশ। একটা গাড়িতে করে ফাহিম এসে থামলো সুন্দর একটা অ্যাপার্টমেন্টের সামনে। ফাহিম সোজা চলে গেল তিনতলায় নিজেদের রুমের সামনে। এতদিন ভার্সিটির হোস্টেলে থাকলো, এখন আরও বাসায় আলাদা ফ্ল্যাট নিয়েছে। কলিং বেল বাজার কয়েক সেকেন্ডের মধ্যে দরজা খুলে দিল আরু। ফাহিম ভেতরে ঢুকে দরজা আটকে দিল। গায়ে ছিল শীতের জন্য পরা বড় জ্যাকেট, সেটাকে দুপাশে ছড়িয়ে দিয়ে কাঁপতে কাঁপতে বলল, জান শীত, একটু ধরো। আরও এসে জড়িয়ে ধরলো তাকে। ফাহিম জ্যাকেটের ভেতরে নিয়ে বুকের মাঝে আরও জড়িয়ে নিল তাকে। আরও জড়িয়ে ধরা অবস্থায় বলল, বাইরে বেশি শীত ছিল? অনেক, কিন্তু এখন লাগছে না। তুমি এত গরম, তোমার কাছে শীতও হার মানবে। আরামটা ভালো হোক। আমার বউটাকে আমার কাছে দেওয়ার জন্য ওকে 100 কোটি সালাম। আরও হেসে বলল, আচ্ছা এখন ছাড়ো, তোমার জন্য কফি করে নিয়ে আসি, শীত লাগবে না আর। ফাহিম আরুকে উঠিয়ে ঠোঁটের মাঝে ছোট্ট চুমু এঁকে দিল, তারপর আবার জড়িয়ে ধরে বলল, আর কিছু খেতে হবে না, এখন তুমি আমাকে এভাবে জড়িয়ে রাখো তাহলেই হবে। তাই বলে এসে এভাবে জড়িয়ে ধরে দাঁড়িয়ে থাকবে? এভাবেই থাকবো। এমন সময় ফাহিমের ফোনটা বেজে উঠল। ফাহিম চোখ মুখ কুচকে বলল, দূর শালা, এখন আবার কে কল দেয়? বউকে একটু আদরও করতে দেয় না। এক হাতে আরুকে জড়িয়ে রেখে ফোনটা বের করলো পকেট থেকে, দেখলো আরহাম কল করেছে, তাও ভিডিও কল। ফাহিম হতাশ শ্বাস ছেড়ে বলল, নাও, শালার কথা বললাম আর শালাই ফোন দিয়ে দিল। বউকে পাঠিয়ে তো দিল, অথচ বউয়ের সাথে রোম্যান্স করার সময়ও দিল না। আরুকে ছেড়ে ফোনটা রিসিভ করলো। ফাহিম স্ক্রিনে ভেসে উঠল আরহামের চেহারা, হাতে কফির মগ। আরহাম ল্যাপটপের সামনে বসে আছে। ফাহিম প্রথমে বলে উঠল, শালা প্রেমের সময় বাধা দিলি, আমিও তোর কাবাবে হাড্ডি হব দেখিস। আরহাম ধমকের স্বরে বলল, হাপ, তোকে ফোন দিয়েছে কে? ছোটুর কাছে ফোন দে। ফোন আমার নাম্বারে দিয়ে বলছিস আমাকে ফোন দিসনি? আমি কি তোর কেউ না? না, তুই ফোন ছোটুকে দে, তোর সাথে কথা বলার সময় নেই। শালা তোকে এমনি এমনি বলি না, নে ধর, দেখ তোর পেয়ারেলাল বোনকে। ফোনটা ধরিয়ে দিল আরুর কাছে। রোজ অন্তত একবার হলেও ফোন আরহাম করবে আরুকে, তার একমাত্র আদরের বোন। সে তাকে রেখে চলে গেছে সুদূর লন্ডন। ফোন না করলে চলে, আর এই সময়টা তো বাধা ফোন দেওয়ার জন্যে। ফাহিমদের ওখানে এখন বাজে বিকাল 3টের সময় ফাহিম ভার্সিটি থেকে বাড়ি আসে। আবার আরহামদের এখানে বাজে রাত 9টা। আরহামও এই সময় অনেকটাই ফ্রি থাকে। ইরা আসার পর থেকে সন্ধ্যার দিকে সে অফিসকে ছুটি দেয়। বাকি কাজ থাকলে বাসায় বসে বসে করে ফেলে, তবু অফিসে কাটায় না। কতক্ষণে বাড়িতে আসবে ততক্ষণে তার ইরাবতীকে দেখবে, সে খেয়ালি হয়ে থাকে সারাদিন। আরহাম আরুর কথার মাঝে আবারও ইরারও যোগ দিয়েছে। এখন সবাই মিলে বেশ অনেকক্ষণ গল্পগুজব কথাবার্তা বলে 9:30টার পর ফোনটা রাখলো। আরহাম ল্যাপটপ বন্ধ করে ইরার দিকে তাকালো, বলল, তোমার জন্য নতুন শাড়ি এনেছে, যাও ওটা পরে এসো। ইরা ভ্রু উঁচিয়ে বলল, আজকে আবার শাড়ি কেন পরবো? আরহাম আদেশ দিয়ে বলল, আমি বলেছি তাই, এর উপর আর কোনো কথা হবে না। যাও, 10 মিনিট সময়, তাড়াতাড়ি নিজেকে তৈরি করে বের হবে। আপনার রাতের এই আবদারগুলো সত্যি অদ্ভুত। আরহাম ইরার কপালে ছোট্ট চুমু এঁকে বলল, যার কাছে আবদার সাজে তার কাছে অদ্ভুত সব আবদার করেই যায়। এখন যাও, আর আরহামের ইরাবতীর মতো তৈরি হয়ে আসো। আচ্ছা। ইরা উঠে চলে গেল শাড়ি পরতে। শাড়ি পরতে ঠিক 10 মিনিটই লাগলো। ইরা ওয়াশরুম থেকে বেরিয়ে দেখলো আরহাম একই জায়গায় বসে আছে। ইরা তার সামনে গিয়ে দাঁড়িয়ে বলল, পরেছি, কেমন লাগছে? ইরার পরনে নীল রঙের জর্জেট শাড়ি, হাতে নীল কাচের চুড়ি, যেগুলো শাড়ির সাথে ব্যাগে রাখা ছিল। চুলগুলো আজও হাত খোপা করা। আরহাম উঠে দাঁড়ালো। ইরার কাছে গিয়ে আস্তে করে তার খোপা চুল খুলে দিল। ঝরঝরিয়ে কোমর ছাড়িয়ে নেমে পড়লো সব চুল। আরহাম ইরার কানের কাছে মুখ নিয়ে হাসকি স্বরে বলল, আপনাকে ভুবন মোহিনী লাগছে, যার মোহতে আমার ভুবন হারিয়ে যাচ্ছে। আপনাকে আমার ইরাবতী লাগছে, যার কাছে আরহাম হার মেরেছে। ইরা লজ্জায় আড়ষ্ট হয়ে মাথা নামিয়ে নিল। আরহাম কোনো বাদ বিতর্ক ছাড়াই তাকে কোলে তুলে নিল। কোলে নিয়ে বলল, চোখ বন্ধ করুন। ইরা আরহামের গলা জড়িয়ে ধরে রেখে বলল, কেন? ইরা চোখ দুটো বন্ধ করে নিল। আরহামকে কোলে করে নিয়ে গেল ব্যালকনির দিকে। দরজার সামনে এসে নামিয়ে দিল। ইরাকে বলল, চোখ খুলুন মহারানী। ইরা আস্তে করে চোখটা খুলে ফেললো। সামনের দৃশ্য দেখে চোখের পলক ফেলতে ভুলে গেল। এত সুন্দর করে সাজানো হয়েছে ব্যালকনিটা যে চোখই ফিরছে না। আরহাম গিয়ে রুমের লাইট অফ করে দিয়ে আসলো। এবার ব্যালকনিটা দেখতে আরো সুন্দর লাগছে। সরাসরি চাঁদের আলো এসে পড়েছে সেখানে। মেঝেটাতে একটা চাদর বিছানো, সাথে একটা বালিশ, গ্রিলের মাঝে সুন্দর সুন্দর ফুল দিয়ে সাজানো। নেটের কাপড় সুন্দর করে 2 কোণায় ঝুলিয়ে রেখেছে। আস্ত এক বাসর ঘর হয়ে গেছে। তাজা ফুলের সুবাস ভেসে আসছে। আরহাম পেছন থেকে এসে ইরার কানের কাছে গিয়ে বলল, পছন্দ হয়েছে? ইরা ঘুরে গেল, চোখে টলমলে অশ্রু নিয়ে বলল, এসব আপনি করেছেন? তো আর কে করবে? কিন্তু কখন? যখন আপনি নিচে সবার সাথে ব্যস্ত ছিলেন, তখন আর বাকিটুকু তখন যখন আপনি শাড়ি পরেছিলেন।
কিন্তু আপনি কি করে জানলেন? আরহাম ইরাকে বলতে না দিয়ে বলল। আগে বসো, ওখানটায় বলছি। ইরা গিয়ে সুন্দর করে বসে পড়ল চাদরের উপর। আরহাম না বসে সোজাসুজি শুয়ে পড়ল ইরার কোলে। নিজে থেকে ইরার হাত নিজের মাথায় রেখে বলল, আমি আপনার ফোনে দেখেছিলাম, নোটপ্যাডে সুন্দর করে লিখে রেখেছিলেন সে এবং আমি। মনে আছে তো কে কী স্বপ্ন লিখে রেখেছিলেন? আমি বলি, আপনার প্রথম স্বপ্ন, কোন এক জোছনা ভরা রাতে সে এবং আমি দুজন মিলে আমরা চন্দ্রবিলাস করব। আকাশের অনেকগুলো তারার মাঝেও একটা গোলাকার চাঁদকে স্বপ্নের মতো উপভোগ করব দুজন। আমাদের একটা ছোট্ট বেলকনি থাকবে, সে খুব যত্ন করে সে বেলকনিটা সাজাবে, চারপাশ থেকে ফুলের গ্রানে সে ঘিরে ধরবে আমাদের। আমার পরনে থাকবে নীল রঙের শাড়ি, ঠিক রূপার মতো, কিন্তু তার পরনে হিমুর মতো হলুদ পাঞ্জাবি থাকবে না, আমার পছন্দ না। সেও পরবে নীল রঙের একটা পাঞ্জাবি। আমরা দুজনে নীলে নীলে মিলে নীলাম্বরে হয়ে যাব। তারপর আর অমোঘ হৃদয়ে মাথা রেখে চাঁদ দেখব আমি, বুকে মাথা রেখে সুখ দুঃখের গল্প করব দুজন। সে রাতে আমাদের সুখের সাথী হবে চাঁদ মশাই। সে আমাদের ভালোবাসা দেখবে আর জ্বলবে, আফসোস করে বলবে, ইস, ওদের মতো যদি আমারও একটা সঙ্গী থাকতো। আরহাম পুরো কথাটা বলে শোনালো ইরাকে। ইরার নোট দেখে একদম মুখস্থ করে ফেলেছে তার সব ইচ্ছেগুলো। আরহামের মুখে এগুলো শুনে লজ্জায় লাল হয়ে গেল ইরা। কত আগের বাচ্চা বাচ্চা শখ ছিল সেগুলো আরহাম পড়ে নিল। ইস, কি যে ভাববে সে ইরাকে এসে লজ্জা মাখা কণ্ঠে বলল, এগুলো কত আগের আপনি জানেন? তখন সবে সপ্তাদশে পা দিয়েছি। তখন ভেতরে আলাদা আবেগ কাজ করতো। তখনই আবেগের বশে ফোনে লিখে রেখেছিলাম এগুলো। আর আমি এগুলো পড়ে নিয়েছি, যেহেতু সেহেতু ওই সপ্তাদশের সব ইচ্ছে পূরণ করব। তাই বলে এই বাচ্চা বাচ্চা সব স্বপ্ন আপনি পূরণ করবেন? এখন কি আর এগুলো স্বপ্ন দেখার বয়স? আরহাম চোখ ছোট ছোট করে বলল, কেন, আমরা কি বুড়ো হয়ে গেছে? না তা না, কিন্তু কোথায় তুমি খুশি হয়ে গাপুস গুপুস কয়েকটা চুমু খাবে তা না, তুমি বলছো কেন করেছি নিয়ে। নাও, আমার বকশিস দাও। কেমন বকশিস? আরহাম ইরার কোল থেকে উঠে বসলো, ঠোঁট উঁচু করে বলল। চুমু দাও। ইরা ছোট করে একটা চুমু দিয়ে সরে আসলো। আরহাম বলল, এটা কি ছিল? চুমু ছিল। আরহাম তপ্ত শ্বাস ছেড়ে বলল, বিয়ের এতদিন হয়ে গেল, তবু আপনাকে শেখাতে পারলাম না যে চুমু কাকে বলে। চলুন, আজ শিখিয়ে ছাড়বো। আরহাম ইরাকে বালিশে শুইয়ে দিল। নিজে উপরে শুয়ে বলল, আপনি আমার চিরকালের শোক ইরাবতী। আপনার ছোট বড় সব ইচ্ছা আমি পূরণ করব। আপনার সমস্তটা জোরে শুধু আমার অস্তিত্ব থাকবে। আপনার সমস্ত ইচ্ছে আমাতে শুরু হবে, আমাতেই হবে শেষ। আমি আমার সুখের সব ইচ্ছে বাস্তব করব। বলেই অধর ভাঁজে অধর ডুবিয়ে দিল আরহাম। তাদের রঙিন ভালোবাসার সাক্ষী হয়ে রইল আকাশের নিঃসঙ্গ চাঁদ। চাঁদের ঝলমলে আলোতে আজ চন্দ্রবিলাস করবে দুজন সুখী কপত কপতি। তাদের ভালোবাসাময় চাঁদেরও নজর না লাগুক। প্রকৃতিতে ঋতুরাজ বসন্তের মেলা খেলা। শীত ফুরিয়ে এবার বসন্তের রাত চলছে নৈসর্গে। উত্তরের ফুরফুরে বাতাসে হালকা শীতল পরিবেশ। ঝরে যাওয়া পাতার মর্মর শব্দে আচ্ছাদিত চারিপাশ। বৃক্ষরাজের ডকায় ক্ষুদ্র ক্ষুদ্র নবীন পাতারা নবরূপে উকি দিচ্ছে। বসন্তের নতুন রং বেরঙে ফুলেদের সুগন্ধ মম করছে চারিপাশ। সকাল কটা বাজবে? এই হয়তো 10টা। প্রকৃতির এত সুন্দর শীতল পরিবেশেও ঘেমে নিয়ে একাকার হচ্ছে আইমান। বুকের ভেতর অদৃশ্য উচ্চাটন। নিজের মানুষকে নিজের কাছে ধরে রাখার এক সমুদ্র সমান আকুলতা তার। আইমান একা নেই, তার পাশে আছে রাদিলও। রাদিল হাতের ইশারে একটা রিক্সা ডেকে উঠে পড়ল সেটায়। আইমানকে নার্ভাস দেখায় রাদিলর কাঁধে হাত রাখলো, সান্ত্বনা বাণী দিয়ে বলল, আরে এত ঘাবড়ে যাচ্ছিস কেন? 2 বছরের সম্পর্ক তোদের, এমনি এমনি শেষ হবে নাকি? কেউ না মানলে আমরা আছি তো, ছোঁয়াকে তুলে এনে তোর কাছে দিয়ে দেব। আইমান জিভ ছোয়ালো, চিন্তিত স্বরে বলল। ভয় হয় রে, ওর বাবাও যদি আলোর বাবার মতো। বলতে বলতে থেমে গেল আইমান। মনে মনে জিভ কাটলো। রাদিলের সামনে আলোকে নিয়ে না বললে কি হতো না? রাদিল আলোকে কি ভুলবে? ওরাই তো বেশি বেশি মনে করায় আলোর কথা। আইমানকে থামতে দেখে হাসলো। রাদিল বলল, থামলি কেন? সবাই কি এক হয় নাকি? তুই চিন্তা করিস না তো, ছোঁয়ার বাবা এত স্ট্রিক্ট না, তোদের সম্পর্ক মেনে নিবে দেখিস। কিন্তু আজ 3 দিন হয় ছোয়াকে আমার সাথে কথা বলতে দেয় না। ওর ফোনটাও নিয়ে রেখেছে। এতক্ষণে ও বাড়িতে কি কি হচ্ছে আল্লাহ মালুম। সব যেন ঠিক হয় রে ভাই। 2 বছর ছোয়ার সাথে থেকে বুঝেছি ভালোবাসা কাকে বলে। ওকে ছাড়া আমি গোটা জীবন পার করতে পারবো না। রাদিল আইমানকে আরো আশ্বাস দিয়ে বলল, সবার ভাগ্যে যে সুখ থাকে না এমনটাও কোথাও লেখা আছে। কেউ কেউ ভালোবাসা পেয়েও পায় না, কেউ কেউ না পেয়েও পেয়ে যায়। আমি বলছি তোকে, সবকিছু ঠিকঠাক হবে দেখিস। তোর কি আমাদের ব্যাপারটার জন্য ভয় হচ্ছে? আইমান থমকায়, কোনার নেত্রে তাকায় ওর দিকে। রাদিল নিশ্চয়ই বুঝে গেছে ও কিসের এত ভয় পাচ্ছে। রাদিল আবারও বলল, শোন বোকা, আলো আর আমার ব্যাপারটা আলাদা ছিল।
হুট করেই আমাদের সবকিছু বিগড়ে গিয়েছিল। তার উপর ওর বাপকে তুই তো চিনিসই। আমাদেরটা ধরে তুই কেন ভয় পাচ্ছিস? তোদের ক্ষেত্র তো অন্যরকম। ছোঁয়ার বাসায় জেনে গেছে, এখন তারা নিজেরা বসে একটা সিদ্ধান্ত নিতে চাইছে। এত ভয়ের কি আছে? তুই এমন হাবভাব নিয়ে হবু শ্বশুর বাড়ি গেলে সবাই ভাববে ছেলের দোষ আছে। ছেলে তো মেয়েদের মতন আচরণ করে, কেউ বলতে পারে কিন্তু। রাদিল ঠোঁট টিপে হাসলো কথাটুকু বলে। আইমানও হেসে দিল, বলল, যা শালা, এমন সময়ও তোর ইয়ার্কি করতে হবে? কিছুক্ষণের মাথায় রিক্সাটা এসে থামলো ছোঁয়ার বাসার সামনে। খুব বিশাল বাড়ি নয়, একতলায় খুবই সামান্য ছোট বাড়ি। ছোঁয়ার বাবা একটা বেসরকারি স্কুলের শিক্ষক। তার রোজগারে সংসার ঠিক মতোই চলে। ছোঁয়া নিজে টিউশনি করিয়ে নিজের খরচ নিজে চালায়। মেয়েটা ভীষণ বুদ্ধিমতী, অল্পতেই বুঝে ফেলে সবকিছু, সব নিয়ন্ত্রণে রাখার চেষ্টাও করে সবসময়। আইমানের বুক কাঁপছে, নিষ্পিস করছে সমস্ত বদন। মুক্ত বাতাসে দীর্ঘ একটা শ্বাস নিল, নিজেকে স্বাভাবিক করে হাঁটলো ভেতরের দিকে। সদর দরজায় কলিং বেল চেপে দাঁড়িয়ে আছে দুজন। অল্প সময়ের মধ্যে দরজা খুলে দিলেন এক ভদ্রমহিলা। আইমান সালাম দিল তাকে। ভদ্রমহিলা ভেতরে আসতে বললেন তাদের। দুজনে ত্রস্ত পায়ে ভেতরে ঢুকে গেল। সামনের লিভিং রুমে সকলে বসে। আইমানের মা বাবা, চাচা চাচি এসেছে, তাদের সাথেই বসে আছে ছোঁয়ার মা বাবা এবং মামা মামিরা। আইমান দুরু দুরু বুক নিয়ে সামনে এগিয়ে গেল। সবার মুখ গোমরা হয়ে আছে। আইমানের ভয় যেন এতে আরো বেড়ে যাচ্ছে। আইমান আর রাদিলকে বসতে বলা হলো একটা সোফায়, যেটা ওদের জন্য বরাদ্দ রাখা ছিল। তারা গিয়ে আগে সালাম দিল সকলকে, এরপর বসে পড়ল সোফায়। একবার আর চোখে তাকালো তার সামনাসামনি বসা ছোঁয়ার দিকে। মেয়েটা নীল রঙের জামদানি শাড়ি পরে আছে, ফর্সা হাত মুখ তাতে স্পষ্ট ফুটে উঠেছে। চশমার আড়ালে লুকিয়ে থাকা আবেদনময়ী চোখ দুটো নজর এলো তার। বক্ষভাগ যেন আরো কেঁপে উঠল এতে। এই মেয়েটাকে সে নিজের করে পাবে তো? ছোঁয়ার বাবা হঠাৎ আইমানকে প্রশ্ন করলো। তুমি কি কাজ করো? আইমান নিজের অপ্রস্তুত ভাবটাকে আড়ালে রেখে জবাব দিল, আঙ্কেল, কাজ এখন করছি না, তবে কয়েকদিনের মধ্যে বাবার কোম্পানিতে জয়েন করব। ভদ্রলোক গম্ভীর মুখে আবারও প্রশ্ন ছুড়লেন। এটা তো তোমার বাবার পরিচয়, তোমার পরিচয় কি হবে তাহলে? আমার বাবার একমাত্র সন্তান আমি। তার ব্যবসাকে যদি তার নামেই আরও সামনে এগিয়ে নিয়ে যাই তাহলে ক্ষতি কি? পিতার পরিচয় সন্তানের পরিচয়। ছোঁয়ার বাবা বোধহয় আইমানের প্রশ্নে মুগ্ধ হলো, কিন্তু প্রকাশ করলো না। তিনি আবারও বললেন, কিন্তু এখন তো তুমি কিছু করছো না, তাহলে আমার মেয়েকে খাওয়াবে কি? ও যা খাবে তাই খাওয়াবো। আইমানের তাড়াহুড়োর উত্তরে সবাই মুখ চেপে হেসে উঠল। রাদিল পাশ থেকে কনুই দিয়ে খোঁচা দিল তাকে। স্তম্ভিত ফিরে পেয়ে ছেলেটা আবার হুড়হুড়িয়ে বলল, মানে আঙ্কেল, আমার রোজগারে যতটুকু আসবে তাই দিয়েই ওকে সুখে রাখবো। দরকার পড়লে নিজে না খেয়ে ওকে খাওয়াবো। এসব ডায়লগ ছবিতেই মানায়, বাস্তবে না। বাস্তবে তুমি না খেতে পারলে আমার মেয়ের কথা আর মনে পড়বে না। না আঙ্কেল, এমনটা হবে না। আপনি আপনার মেয়েকে দিয়েই দেখুন আমার কাছে, আমি সব কিছু দিয়ে ওকে সুখী করব। ছেলেটার পাগলামিতে সবাই ঠোঁট টিপে হাসলো। ভালোই উপভোগ করছে তারা বিষয়টা। আইমানকে তাদের কাছে একটা ইনোসেন্ট ছেলে ছাড়া আর কিছুই মনে হচ্ছে না। নরম মনের মানুষ, কিন্তু ছোঁয়ার কেন যেন লজ্জা লাগছে ভীষণ। ছোঁয়ার বাবা আবারও বললেন, তার মানে তুমি রাজি বিয়েতে? জি। ভালো করে ভেবে বলো, যদি রাজি না থাকো তাহলে এখনই বারণ করে দাও। আইমানের উদ্বেগ বাড়ল, চটপট করে বলে ফেলল, না না আঙ্কেল, আমি রাজি, আমার কোনো আপত্তি নেই। আইমানের এমন তাড়াহুড়া দেখে সকলে হেসে উঠল। জোরে জোরে হাসলো ছোঁয়ার বাবাও। আইমানেরও বুঝে আসলো না কেন এভাবে হাসছে সকলে। হাসি থামিয়ে ভদ্রলোক বললেন, চিন্তা নেই, তোমাদের বিয়ে তুমি আসার আগে ঠিক হয়ে গেছে। আমি শুধু একটু পরীক্ষা করছেন তোমাদের। আইমানের ভেতর যে কেমন লাগছে তা বলে বোঝানো যাবে না। ভেতরের ভারী পাথরটা যেন হিড়হিড়িয়ে নেমে গেল বুক থেকে। নিজেকে হালকা লাগছে এবার। কতটা যে ভয় ছিল এতক্ষণ, অবশেষে তার চাশমিশ তার হবে। আইমানের নামে দাখিল হবে ছোঁয়ার নাম। ওই মিষ্টি আদুরে ছোট দেখতে মেয়েটা এবার পুরোপুরি তার হয়ে যাবে। এর চেয়ে আনন্দের আর কি আছে? বিকেল প্রায় ফুরিয়ে এসেছে। সূর্যের গায়ে তেজ নেই বললেই চলে। মিঠি মিঠি রোদের মাঝে অবিশ্রান্ত মনে নিজের গন্তব্যে হেঁটে চলেছে রাদিল। দক্ষিণের মৃদুমন্দ বাতাসে গা জুড়িয়ে যাচ্ছে। কিছুটা পথ হাঁটার পরেই মিলল গন্তব্যের দেখা। ঢুকে গেল গুরুস্থানের ভিতর। সোজা হেঁটে গিয়ে থামলো চেনা পরিচিত কবরের সামনে, যেখানে তার আলোর প্রাণহীন দেহ পড়ে আছে। এতদিনে হয়তো শুধু হাড়গোড় রয়ে গেছে। রাদিল একেবারে মাটির উপরে জাবর দিয়ে বসে পড়ল। আশেপাশে অনেকগুলো কবর, সবগুলোতে ঘাস হয়েছে, আগাছা জন্মেছে, মরা পাতায় ভরে আছে, অথচ আলোর কবরটা এখনো নতুনের মতো। চারিপাশে তার নানান ধরনের ফুলের চারা লাগানো। রাদিল কবরের উঁচু মাটির উপর তাকিয়ে বলল, জানিস আলো, আজকে আর একটা শুভ কাজ সম্পূর্ণ করে এসেছি। আমাদের আইমান, ও তো এখন বিবাহিত ট্যাগ পেয়েছে। ওর আর ছোঁয়ার কাবিন করিয়ে রেখে আসলাম মাত্র তোর কাছে। ওদের দুজনের পড়ালেখা শেষ হলে আইমান একটা ভালো পজিশনে আসতে পারলেই ধুমধাম করে অনুষ্ঠান করে উঠিয়ে নিয়ে আসবে ছোঁয়াকে। আরেকটা কথা কি জানিস, আমাদের চ্যাংড়া পোলা আইমান, ও যে কত ভয় ছিল।
ভেবেছিল আমাদের মতন পরিস্থিতি হবে বোধহয় ওদেরও। ওর মনটা তো আমার মতন শক্ত নয়। যদি সত্যি এমন কিছু হতো তাহলে ছেলেটার যে কি হতো তাই ভাবছি। আচ্ছা যাক, বাদ দে। আল্লাহর শুক্রিয়া, ওদের সবাই হাসিখুশি মেনে নিয়েছে। আমাদের মতন পরিস্থিতি যেন আর কারো না হয় সেই দোয়াই করি। সবাই তো আর আমার মতন পাগল হয় না। আমি পাগল বলে বেঁচে আছি। পাগল না হলে যে কিভাবে বাঁচতাম, হয়তো মরেই যেতাম এতদিনে। আচ্ছা, এই কথাও থাক, তোর সামনে এগুলো বলা যাবে না আর। জানি তোর এসব কথা শুনতে ভালো লাগে না। আমি টপিক চেঞ্জ করি। হ্যাঁ, আমার কথা বলি শোন। তোকে তো আগেও বলেছি, প্রতিবার এক্সামের মধ্যে আমি হাইয়েস্ট মার্ক পাই। এবারও তাই হয়েছে। এবছরও টপ হতে পারলে ভালো একটা চাকরি হবেই হবে। তবে আমি ভেবেছিলাম অনার্স শেষ করে নিজে একটা ভালো বিজনেস দাঁড় করাবো। অন্যের অধীনে কাজ করা পছন্দ হয় না। তুইও তো চাস আমি জীবনে অনেক বড় হব। দেখিস, আমি নিজের থেকে চেষ্টা করে নিজের পায়ে দাঁড়াবো। এরপর তোর যে ইচ্ছাগুলো ছিল সব পূরণ করব। তোর তো ইচ্ছা ছিল অনাথ আশ্রম দিবি, বৃদ্ধাশ্রম দিবি, ওইসব আমি দিব। দেখিস, তোর এই স্বপ্নগুলো এখন আমার স্বপ্ন। এই স্বপ্নের জন্যই তো আমি এখন বেঁচে আছি। আমার বেঁচে থাকার অদম্য সাহস তোর রেখে যাওয়া শেষ কথা, তোর ফেলে যাওয়া সুক্কাতর স্মৃতি, আর তোর বলে যাওয়া অদ্ভুত সব ইচ্ছা। ছেলেটা মনের সুখে কথা বলছে প্রিয়তমার সাথে। এখানে সে কথা বললে মনে প্রশান্তি অনুভব হয়। তার শীতল অনুভূতিরা ডানা মেলে হৃদয় অরণ্যে। কখনো ভুলিয়ে দেয় সমস্ত পোড়া ব্যথা, কখনো বা সজাগ করে তুলে পুরনো অভিশপ্ত হৃদয়ের ঘাগুলো। রাদিলের এমন কথা বলার মাঝে একজন লোক এসে উকি বেড়ে দেখে গেল তাকে। লোকটা হয়তো কবরস্থান দেখাশোনা করে। রাদিলকে দেখেও সে কিছু বলল না, দুপাশে মাথা নেড়ে চলে গেল। কি আর বলবে? 2 বছরে প্রায় 1000 বার বলেছে এখানে বসে একা কথা বলবে না, কিন্তু রাদিল কি তার কথা শোনার মতো ছেলে নাকি? সে তাকে উপেক্ষা করে সময় পেলেই চলে আসে। লোকটা মাঝে মাঝে রাদিলকে জিজ্ঞাসা করত, তুমি কি পাগল, একা একা কথা বলো? রাদিল সানন্দে উত্তর দিত, হ্যাঁ চাচা, আমি পাগল, আমাকে পাগলই বলুন। অথচ ভদ্রলোক জানে রাদিল পাগল নয়। কোনো পাগল নিজেকে কখনো পাগল দাবি করে না, কিন্তু রাদিল করে। প্রতিবারই সে নিজেকে পাগল দাবি করে। তিনি ভাবেন এই যদি হয় ভালোবাসার পরিণতি, তবে এমন ভালোবাসা কারো জীবনে না আসুক। সন্ধ্যা সবে 7টার ঘরে। ইরা ড্রয়িং রুমে শাশুড়ি মায়ের সাথে গল্প করছে। বেশ অনেকক্ষণ ধরে গল্প করছে দুজন। এই বাড়িতে তারা দুজন ছাড়া আর কে আছে? আরও লন্ডনে ফাহিমের কাছে। আরাফাত সাহেব থাকেন সারাদিন অফিসে। আরহামও অফিসে ব্যস্ত থাকে, তবে কয়েক মাস ধরে সে অফিসে থেকে একটু বাড়িতেই সময় দেয় বেশি। অফিসে যা কাজ তা বাড়িতে বসেই করে। দুজনের গল্পের মাঝে হঠাৎ বেল বেজে উঠল। কেউ এসেছে বোধহয়। ইরা উঠতে নিয়ে বলল, আপনার ছেলে এসেছে বোধহয়, খুলে দিয়ে আসি। মানজিয়া বেগম সাথে সাথে বাধা দিল তাকে। বলল কড়া গলায়, হুম, তুমি বসো। কে উঠতে বলেছে? আমি আছি না, আমি খুলে আসছি। ইরা আর উঠল না, বসে পড়ল 7 মাসের উঁচু পেট নিয়ে। যবে থেকে এই বাড়ির মানুষগুলো শুনেছি ইরা মা হতে চলেছে, তবে থেকেই তার সকল প্রকার কাজ বন্ধ। মানজিয়া বেগম একটা কাজও করতে দেয় না তাকে, উল্টো মায়ের মতো যত্নে রাখে। ইরা ভাবে আজকালকার যুগে এরকম শ্বশুর বাড়িও কোথায় পাওয়া যায়? হ্যাঁ যায় তো, এই যে ইরা পেয়েছে। 2 বছরের সংসার তার। এখনো মনে হয় সেই নতুন দিনগুলোর মতোই সবাই যত্ন করে আগলে রাখে তাকে। এই বাড়ির মানুষগুলোর এত অমায়িক ব্যবহারে বারবার মুগ্ধ হয় সে। এরকম সুখের একটা সংসার দেওয়ার জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিনের নিকট 1000 বার শুকরিয়া জ্ঞাপন করে। দরজার বাইরে আরহাম। ইরা প্রেগনেন্ট হওয়ার পর থেকে আরহাম তার সমস্ত সময় তাকেই দেয়। 7টা মাস যাবৎ কি যে সহ্য করছে বেচারা। প্রেগনেন্সিতে এমনিতেই মেয়েদের অনেক পরিবর্তন হয়, ইরারও তাই। কখনো মুড সুইং হয়, কখনো এটা হয় ওটা হয়, হওয়ার আর শেষ নেই। মাঝে মাঝে পুরো রাতও জাগিয়ে রাখে আরহামকে। মাঝরাতে তার এটা খেতে ইচ্ছা করছে, ওটা খেতে ইচ্ছা করে, আর আরহাম তাই সকল অদ্ভুত আবদার মাথা পেতে নেয়। এই লোকটার যে এত ধৈর্য তা তাকে বিয়ে না করলে বুঝতেই পারতো না ইরা। বাইরে থেকে কঠোর নিষ্ঠাবান পুরুষটা ভেতরে স্বচ্ছ কাচের ন্যায় পরিষ্কার, ভরে ফোটা ফুলের মতোই নরম। এমন একটা স্বামী পাওয়ায় তো তার রবের দরবারে শুকরিয়া শেষ নেই। আরহাম এসে ইরার পাশে বসলো। তার নিজের ক্লান্তি দূরে ঠেলে বলল, রুমে যাবে? ইরা প্রসন্ন স্বরে বলল, না এখন যাব না, আপনি ক্লান্ত হয়ে এসেছেন, একটু ফ্রেশ হয়ে নিন, আমি একা যেতে পারবো। মানজিয়া বেগম বললেন, আরহাম, তুই নিয়ে যা ওকে। অনেকক্ষণ ধরে এখানেই বসে এক জায়গায় এত বসে থাকতে ভালো লাগবে না, নিয়ে যা। ইরা, তুই এখানেই চলে যা, আমি পরে গিয়ে খাইয়ে দিয়ে আসবো তোকে। মা পরে যাই, উনি। ব্যাস আর কিছু বলতে দিল না। ইরার অনুমতি ছাড়াই তাকে কোলে তুলে নিল আরহাম। মাকে বলে উপরে যেতে লাগলো। এই এক জ্বালা, যার থেকে ইরার পেটটা একটু উঁচু হয়েছে তবে থেকে তাকে সিঁড়িতে উঠতে দেয় না আরহাম।
আরহামের অনুপস্থিতিতে সিঁড়ি বেয়ে ওঠানামা করলে তাকে যে কত বকা খেতে হয় আরহামও যেমন বকবে, মানজিয়া বেগমও তেমন বকবে। আল্লাহ না করুক যদি কিছু একটা হয়ে যায় সেই ভয়ে সারাদিন তটস্থ মা ছেলে। আরহাম একেবারে নিজেদের রুমে এসে কোল থেকে নামালো ইরাকে, খাটে সুন্দর করে বসিয়ে দিয়ে বলে গেল, আমি ফ্রেশ হয়ে আসছি, ততক্ষণে এখান থেকে কোথাও যাবে না। ইরাও বাধ্য বইয়ের ন্যায় এক জায়গায় বসে রইল। কিছুক্ষণের মধ্যে সাবান নিয়ে বেরিয়ে এলো আরহাম। এসে ইরার পায়ের কাছে ফ্লোরে হাঁটু মুড়ে বসে পড়ল। ইরার উঁচু পেটে ছোট্ট একটা চুমু এঁকে দিল, দুহাত পেটের উপর রেখে বলল, আমার বাচ্চা আজ কতবার নড়েছে? ইরা মন খারাপ করে বলল, এসেই আপনার বাচ্চার কথা জিজ্ঞেস করলেন, আমাকে একটু বললেনও না। ইরাবতী কেমন লাগছে তোমার? আরহাম হাসে ইরার অভিমানে, বলে ভ্রু উঁচিয়ে, আমার বাচ্চাকে নিয়ে আপনার এত জ্বলে? তো জ্বলবে না? আমার ভালোবাসায় ভাগ নেওয়ার মানুষ আসছে যে, ইনি আমার ভালোবাসাও নিবে, আমার ভালোবাসার ভালোবাসাও নিবে। আরহামের হাসি আর প্রগাঢ় হয়। ইরার এমন বাচ্চামি কথা তার প্রিয়। বিয়ের আগের ওই ম্যাচিউরড মেয়েটা আরহামের কাছে তার বাচ্চা বউ হয়ে যায়। আর এমন ছোট তা অদ্ভুত সুন্দর আচরণগুলোতে আরহামের হৃদয় জুড়িয়ে যায়। হাসিটা আরও প্রশস্ত করে বলে, আমার ভালোবাসা কি কম নাকি যে তাকে দিলে আপনার জন্য কমে যাবে? আমার সমস্ত অস্তিত্ব জোরে আপনার বিচরণ, এবং আমাদের ভালোবাসার অংশ আমাদের খুদে বাচ্চা। আপনারা তার মাঝে কি তুলনা হয়? হয় না। আপনারা দুজনেই আমার হৃদয়ে জুড়ে বসন্তের কারণ। ইরা স্মিত হাসে, আরহামের মাথায় চুমু খেয়ে বলে, জানি তো আপনি আমাদের সবাইকে ভালোবাসেন। আরহাম উঠে বসলো ইরার পাশে। ইরা কিছু মনে করার ভঙ্গিতে বলল, এই শুনুন, আয়মান আর ছোঁয়ার বিয়ে হয়ে গেছে আজ, কাবিন করিয়ে রেখেছে আজকে। আয়মান সেটেল হলেই উঠিয়ে নিয়ে আসবে ওকে। ভালোই হয়েছে। এখন যদি বড় করে অনুষ্ঠানটা করতো তাহলে আমি তো আনন্দই করতে পারতাম না। এমনিতেও অনার্সে 1 ইয়ার ড্রপ গেল, এখন আবার ওদের বিয়ের আনন্দটা মিস হলে কি হতো বলুন তো? যতদিন ওদের বিয়ে আবার বড় করে হবে ততদিন আমাদের পুচকেও বড় হয়ে যাবে। বাবু নিয়ে বন্ধুর বিয়ে খেতে যাবো, অনেক মজা হবে, তাই না? আরহাম ইরা দুহাত মুঠোয় পুরে বলল, তা তো বটে। ওদের বিয়ে নিয়ে ওদের যতটা না টেনশন ছিল তার থেকে বেশি তো মনে হয় আপনি টেনশনে ছিলেন। এবার শেষ হয়েছে টেনশন? খুশি আপনি? অনেক খুশি। আরহাম ইরার পেটে আরেকটা চুমু দিল, পেটের দিকে তাকিয়ে বলল, ভাবি শোনা, আপনার আম্মু আজকে আপনাকে কি খাইয়েছে? মনে হয় না ভালো কিছু খাইয়েছে। আমি না থাকলে তো আবার তার কিছু খেতে ইচ্ছে করে না, সাথে আপনাকেও না খাইয়ে রাখে। আমি তাহলে আপনাদের জন্য খাবার নিয়ে আসি। ইরা আরহামের দিকে সরু চোখে তাকিয়ে বলল, হয়েছে, বুঝে গেছি, কিন্তু আমি এখন খাবো না। সবে রাত হলো, এরকম সময় খেতে ভালো লাগে না তো। চুপচাপ বসে থাকো, আমি খাবার নিয়ে আসছি। হুকুম দিয়ে চপল পায়ে বেরিয়ে গেল আরহাম। কিছুক্ষণের মধ্যে 1 প্লেট খাবার হাতে রুমে আসলো। এটা তার প্রতিদিনকার অভ্যাস। রাতে ইরাকে আরহামই খাইয়ে দেয় বেশিরভাগ। এতে সে স্বাচ্ছন্দ্য বোধ করে। ইরাও লক্ষ্মী মেয়ের মতোই তার হাতেই খায়। এটা এখন তার অভ্যাসে পরিণত হয়েছে। আরহাম খাইয়ে না দিলে খেতে ইচ্ছা হয় না। রাতের সব কাজ শেষে এবার শোয়ার পালা। ইরা আগে থেকে শুয়ে আছে বিছানায়। আরহাম সবে নিচ থেকে উপরে এলো, নিজে ইরার পাশে শুয়ে পড়ল। আলগোছে ইরাকে টেনে নিজের এক হাতে নিজের এক হাতে শুইয়ে দিল। আরহাম জানে ইরা ঘুমায়নি, ঘুমানোর ভান করে আছে। রাতে আরহামকে পাশে না পেলেও নাকি তার ঘুম হয় না। আরহাম ওকে টেনে একেবারে নিজের সাথে মিশিয়ে নিল। ইরাও অভিনয় বাদ দিয়ে নিজেই ঘুরে গেল ওর দিকে, মুখ গুজে দিল আরহামের বুকে। ইরার ফোলা পেটটা এসে ঠেকছে আরহামের পেটের কাছে। সে সচেতন হয়ে আরো ভালো করে শুয়ে পড়লো যাতে পেটে কোনো রকম চাপ না লাগে, কিন্তু বারবার পেট ঠেকছিল বলে আরহাম ডাকলো, ইরাবতী। ইরা তার বুকের মাঝে থেকে উত্তর দিল, আপনি ওদিকে ঘুরুন, আমি আপনাকে জড়িয়ে ধরি। এভাবে পেটে ব্যথা লাগতে পারে। ইরা আরহামের বুক থেকে মুখ উঠিয়ে ঠোঁট উল্টালো, মানে সে ঘুরতে চায় না ওদিকে, এখানেই থাকতে চায়। আরহাম নিজে থেকে ঘুরিয়ে দিল। ইরার পিঠের সাথে আরহামের বুক মিশে আছে। ইরার মাথায় চুলের ভাঁজে লম্বা দুটো চুম্বন এঁকে বলল, ভালোবাসি বেবির আম্মু, এবার চটপট ঘুমিয়ে পড়ুন তো। ইরা আবেগমাখা ভালোবাসার অনুভূতিতে প্রবুদ্ধ হয়ে আবেশে চোখ বুজে নিল। তলিয়ে যেতে চাইল গহীন নিদ্রায়। ভেতরে কোনো ভয় ভীতি নেই কোনো চিন্তা। তাই আরহাম তার পাশে আছে, মানে তার পুরো দুনিয়া তার পাশে আছে। বিকেল 3টা বাজে। লন্ডনে এখনও শীতকাল। শীতের তীব্রতা ধীরে ধীরে কমতে শুরু করেছে সবে। ফাহিম ভার্সিটি থেকে ফিরেছে মাত্রই। আরও শুয়ে আছে নিজেদের ঘরে। ফাহিম এসে দেখলো আরও একেবারে কম্বল মুড়ি দিয়ে শুয়ে আছে। সে এসে তার পাশে শুয়ে পেছন থেকে জড়িয়ে ধরলো, ডাকলো আদুরে ভঙ্গিতে, পাখি। আরও আগেই টের পেয়েছে ফাহিম এসেছে, কিন্তু বিছানা থেকে ওঠেনি। শরীরটা আজ বেশি ভালো লাগছে না। ফাহিমের ডাকে সাড়া দিয়ে বলল, ফাহিম একইভাবে বলল, খারাপ লাগছে জান? হুম। কেমন লাগছে? এমনি, ভালো লাগছে না।
বাসার কথা মনে পড়ছে? হুম। তাহলে যাবে দেশে? আরও ঘুরে ফাহিমের দিকে ফিরল, দাড়ি গজানো গালে হাত রেখে বলল, আর আছি তো 1 বছর, তোমাকে রেখে কি করে যাই? পড়াশোনাটাও তো এখানেই করছি সামলে। আজ সবার কথা মনে পড়ছে। ইরার প্রেগনেন্সির সময়টা তো আমি ওর সাথে নেই। আয়মান আর ছোঁয়ার বিয়েও হয়ে গেছে, অথচ আমি নেই। বাড়ির সবার কথা অনেক মনে পড়ছে। তো চলো কয়েকদিনের জন্য বিডি থেকে ঘুরে আসি, সবাইকে দেখাও হবে, মন ভালো হবে। গেলে তো আর আসতে ইচ্ছে করবে না। ঠিক আছে, তাহলে আসতে হবে না। এমনিতেও আমাদের বাবা মা হতে হবে না। আমার শালা মানে তোমার ভাই, সেও তো বাবা হয়ে যাচ্ছে 2 দিন পর। শালা বিয়ে করলো আমার পরে, অথচ বাবা হলো আমার আগে। আমাদেরও তো বাবু জন্ম দিতে হবে, নয়তো পিছিয়ে যাব তো। আরও ভ্রুকুটি করে বলল, ফাহিম, সবসময় মজা না করলে হয় না তোমার? আরে বাবা, মজা করছি কোথায়, সত্যি তো বলছি। আমাদের সন্তান আনবো না পৃথিবীতে? না হলে তো আবার আমার বাচ্চারা বলবে, বাবা তুমি আমাদেরকে এত পরে কেন দুনিয়াতে আনলে? ছেলে মেয়ে তোমার মতো তো অসভ্য হবে না, বুঝলে? আজকাল অসভ্য না হলে বউয়ের আদরও পাওয়া যায় না। সন্তানের মুখে বাবা ডাকও শোনা যায় না, বুঝেছো আমার জান? আরও কটমটিয়ে তাকালো, বলল, তুমি বাজে বলা বন্ধ করবে? ফাহিম উঠে বসলো, নিজের ঠোঁটের উপর তর্জনী রেখে বলল, আচ্ছা আর বলবো না, এখন একটু উঠো তো, তোমাকে নিয়ে বাইরে যাব। আজকের আবহাওয়াটা অনেক সুন্দর, দুজন মিলে পুরো লন্ডন চষে বেড়াবো। আরও নাকচ করতে চাইলো, কিন্তু ফাহিম শুনল না, জোর করে তুলে রেডি করিয়ে দিল। পুরো শহর ঘুরে বেড়াবে দুজন, এতে আরুর মনটাও ভালো হয়ে যাবে। হাতে হাত রেখে পায়ে পা মিলিয়ে চষে বেড়াবে পুরো শহর। শহরের আনাচে কানাচে রেখে যাবে তাদের অমায়িক ভালোবাসা মিশ্রিত স্মৃতি। পৃথিবীর সমস্ত সত্যের মধ্যে একটা চিরন্তন সত্য হলো সময় বহমান। মন্থর গতিতে বয়ে চলে এই সময় কারোর জন্য থেমে থাকে না, প্রতিনিয়ত বদলে যায়। সাথে বদলে যায় মানুষের জীবনের গতিও। সময়ের সাথে সাথে বদলে যায় তাদের জীবনাচরণ, বয়স, সম্পর্ক। সবকিছু নিজের গতিতে চলতে চলতে কখন কি বদলে যায় মানুষ টেরও পায় না। এই তো দেখতে দেখতে জীবনের থেকে কেটে গেল আরও 3টি বছর। 3টে বছরে কত কিছু বদলেছে। ভার্সিটি পড়ুয়া ছেলে মেয়েগুলো নিজেদের ক্যারিয়ার গড়তে শিখেছে, নিজের হাতে নিজেকেই গড়তে শিখেছে। বন্ধুত্বের মাঝে কিছু ভিত সৃষ্টি হয়েছে, তবে দূরত্ব তৈরি হতে পারেনি। কাজের চাপে বা জীবনের ব্যস্ততায় তারা যতই ক্লান্ত হোক না কেন, বন্ধুত্বে একটু আঁচল লাগেনি। সময় চলতে চলতে চলে এসেছে আজ সেই বহু প্রতীক্ষিত দিনটিতে, যে দিনে সম্পূর্ণরূপে দুজন প্রেমিক যুগল আবারও একবার নবদম্পতির খাতায় নাম লিখাবে। আজ আয়মান ছোঁয়ার আবারও বিয়ে হবে। শুধু কাবিন করে রাখা বিয়েটা এবার সম্পূর্ণভাবে সম্পন্ন হবে। ধুমধাম করে বিয়ে সানাই বাজিয়ে তার বউ ঘরে তুলবে আয়মান। বিয়ের জন্য বড় একটা হল বুক করা হয়েছে। বিয়ে পড়ানো শেষ সন্ধ্যার দিকেই। বন্ধুর বিয়ে উপলক্ষে আবারও অনেক দিন পর সকলে একসাথে হলো। অনেক দিন বলতে ভার্সিটি শেষ হওয়ার পর পঞ্চপাণ্ডবদের মিলন মেলা আগের মতো বসে না। নিজেদের কাজ ক্যারিয়ারে ব্যস্ত সকলে। আয়মান ছোঁয়াকে ঘিরে বসে আছে সকলে। বিয়ে পড়ানো শেষ হয়েছে, আত্মীয় স্বজনরা এসে ভিড় করছে বউ দেখতে। এরই মধ্যে ইরা, রাদিল, আরও 3জনে একেবারে জম্পেশ করে জাপটে ধরেছে দুজনকে। রাদিল টিপ্পনি কেটে আয়মানকে শুধিয়ে বলল, সোনাইমান, এবার জলদি জলদি বাচ্চা কাচ্চা নিয়ে ফেল। ইরু আর আরুর থেকে কিন্তু তুই এখনো অনেকটা পিছিয়ে। যা করার তাড়াতাড়ি করে ফেল। এখন তোর একটা বাচ্চা হলেই আমাদের টিম পরিপূর্ণ। রাদিলের কথায় সকলে সরু চোখে তাকায় তার দিকে। এমন চাহনি দেখে রাদিলের মনে হলো সে যেন কোনো বড় অপরাধ করে ফেলেছে কথাটা বলে। সবার সরু চোখের দৃষ্টিতে সে খানিকটা বিব্রত বোধ করলো। পরপর দাঁত বের করে হেসে বলল, তীর এখন আমার দিকে ছুড়িস না প্লিজ। আমার অলরেডি অনেকগুলো বাচ্চা আছে, আর চাই না। সকলে হতাশ শ্বাস ফেলল রাদিলের কথায়। তার থেকে আর কি বা আশা করা যায়? সে তো তার সিদ্ধান্তে অটল। তাকে অবশ্য কেউ সরাতেও চায় না তার সিদ্ধান্ত থেকে। আয়মান কথা ঘুরিয়ে দিতে বলল, আমার বাচ্চাটাকে দুনিয়ায় একটু পরে আনি, ততক্ষণে ইরার বাচ্চাটা আর একটু বড় হোক, তারপর আমার বাবুর পাশে ওর বাবুর বিয়ে দিয়ে দিব। আরও সাথে সাথে ফোরন কাটলো কথায়, সাক্ষত, দূরে যা। তুই আমার ভাতিজা, আমি আমার মেয়ের জন্য বুক করে রেখেছি। তুই চুপ কর, ও আমার মেয়ের জামাই হবে। আরও বিদ্রুপ করে বলল, আহ, ছেলে হবে না মেয়ে হবে তার কোনো ঠিক নেই, আসছে আমার মেয়ের জামাইকে কেড়ে নিতে। ইরহামকে আমি আমার ফাইজার জন্য বুক করে রেখেছি। কে কাকে বুক করেছে? পেছন থেকে কারো গমগমে আওয়াজ ভেসে এলো। সবাই তড়িৎ ঘাড় ঘোরাতে দেখে আরহাম দাঁড়িয়ে, কোলে 2 বছরের ছোট একটা মেয়ে বাচ্চা। তার পাশেই ফাহিম দাঁড়িয়ে, তার কোলেও বাচ্চা, 3 বছরের ছেলে বাচ্চা। ওরা আসতেই আরুদের কথায় ভাটা পড়ল। আরু ভাইয়ের দিকে তাকিয়ে দাঁত বের করে হেসে বলল,
তোমার ছেলেকে তোমার ভাগ্নির জন্য বুক করে রেখেছি ভাই। আরহাম গম্ভীর মুখে বলল, আগে বলেছে ওদের ভবিষ্যৎ ওরা ঠিক করবে। আমরা ওদের জীবনের সঙ্গে নির্বাচনের কোনো হস্তক্ষেপ করব না। সবাই চুপ হয়ে গেল। এর উপর আর কি বলবে? বোঝাই যাচ্ছে বাচ্চারা বড় হলেও তাদের বিয়ে নিয়ে আরহামকে রাজি করাতে বেশ কসরত করতে হবে। ফাহিমের কোলে তখন ইরার ছেলে আরহাম, দেখতে একদম বাবার ফটোকপি, চালচলনেও তাই। আরহাম যেমন সবসময় শক্ত চোখ মুখে গম্ভীর হয়ে চলাফেরা করে, ইরহামও তাই। এইটুকুন বয়সে এত গাম্ভীর্যতা দেখে অবাক হয় অনেকেই। ফাহিমের কোল থেকে ইরার কোলে যেতে চাইলেও ইরহাম ছোট ছোট দুহাত বাড়িয়ে আধো আধো স্বরে বলল। ইরা তৎপর কোলে নেয় ছেলেকে, এতেই যেন বেঁধে গেল ফাইজার। ইরহামকে প্রিয় ফুপির কোলে দেখে 2 বছরের বাচ্চা মেয়েটা কেঁদে দিল। আরহামের কোল থেকে হাত বাড়িয়ে ফুপির কোলে যেতে চায়। মেয়েটা যেন ইরহামকে দেখতেই পারে না। ও যার কাছে যাবে তার কাছে সেও যাবে। ইরা ফাইজাকে থামাতে ইরহামকে আরুর কোলে দিয়ে বলল। এরপর ফাইজাকে নিজের কাছে নিল। তারপরই শান্ত হলো মেয়েটা। কিন্তু ইরহামের কিছুই হলো না। যে ইচ্ছে কোলে নিক, তার যেন কিছুই যায় আসে না ভাব। ছোট 2 ভাই বোনের কাণ্ড দেখে হাসলো সকলে। এ তো নতুন নয়। এইটুকু বয়সে কতবার যে এমন হাসির মুহূর্ত এসেছে তা হিসাব ছাড়া। শুভ্র রঙে সজ্জিত কক্ষ, ঘরের দেয়াল থেকে শুরু করে বিছানার চাদর, খাটে সাজানো ফুল সবগুলোই সাদা রঙের। থিমটা হয়তো শুভ্র রঙেরই করা হয়েছে। ঘরের ভেতরে তাজা ফুলের কেমন মাতাল করা ঘ্রাণ। খাটের ঠিক মাঝখানে সকল সাদাকে ছাপিয়ে গায়ে লাল রং মুড়িয়ে লাল বউ সেজে বসে আছে ছোঁয়া। এত এত ফুলের মাঝখানে সে যেন আরও একটা প্রাণবন্ত লাল ফুল। কক্ষে প্রবেশ করলো তখন আইমান, শরীর সাদা শেরওয়ানিতে আচ্ছন্ন। দরজার সম্মুখ হতেই চোখ পড়ল তার সদ্য বিবাহিত বউয়ের পানে। এটা অবশ্য দ্বিতীয়বারের বিয়ে বলা চলে, কারণ তাদের কাবিন তো সেই 3 বছর আগেই হয়ে গিয়েছিল। পারিবারিকভাবে অনুষ্ঠান করে আনতে গিয়ে আবারও বিয়ে করতে হলো। আইমান দরজাটা লাগিয়ে আস্তে ধীরে এগিয়ে আসে ছোঁয়ার দিকে। ছোঁয়া বুঝতে পারে আইমান এদিকে আসছে। বুকের ভেতর ঢিপ ঢিপ করছে। সম্পর্কটা 5 বছরের হলেও এখনও তার সেই প্রথম দিনকার মতো ফিল হয়। এতটা আলাভোলা ছেলে যে কিনা প্রেম না করে ছ্যাঁকা খেয়ে প্যাকা হয়েছিল, সেই তার প্রেমে কিনা পিছলে পড়ল ছোঁয়া। যাকে 2 চোখে দেখতে পেত না, সেই তাকে সারাদিন চোখের সামনে দেখার জন্য চোখ দুটো তৃষ্ণার্ত হয়ে থাকে। অনুভূতির কি শক্তি, তাই না? নিমিষেই বদলে ফেলে মানুষের অভিব্যক্তি। আইমান ততক্ষণে ছোঁয়ার একেবারে কাছাকাছি এসে বসেছে। 2 হাতে ছোঁয়ার আধা তোলা ঘোমটা পুরোপুরি উঠিয়ে দিল। থুতনি ধরে উঁচু করে নিচু করা মাথাটা তার মুখ বরাবর রাখলো। সম্মোহিনী দৃষ্টিতে তাকিয়ে হঠাৎ বলে উঠল, আমার চাশমিশের চোখে চশমা নেই কেন? ছোঁয়ার মনে হচ্ছে তার অ্যারেঞ্জ ম্যারেজ হয়েছে। কি ভীষণ লজ্জা লাগছে তার, অথচ সম্পর্কটা 5 বছরের। এখন তো লজ্জার ছিটে ফোটাও থাকার কথা নেই, তবুও ছোঁয়ার লজ্জা লাগছে। আইমান আবারও একই টোনে বলল, চশমা কই চাশমিশের? সে কি কালি চোখে তার সুদর্শন বরকে দেখতে পাচ্ছে? এতক্ষণে ছোঁয়া মুখ খুলল। মুখ ভেঙচিয়ে বলে, আমি এতটাও অন্ধ নই। এত কাছ থেকে আমার সুদর্শন বরটাকে ভালো মতোই দেখতে পারছি। আর চশমাটা বোধ হয় ডয়ারে। আম্মু বলল আজকে বিয়ের দিনে যেন চশমা না পরি। আইমান উঠে ড্রয়ার থেকে খুঁজে আগে চশমা আনলো। নিজের হাতে ছোঁয়াকে পরিয়ে দিয়ে বলল, আমি তোমাকে চশমা খুলতে বলিনি। আমার কাছে এই চশমাওয়ালা চাশমিশ মেয়েটাই বেস্ট। কথাটুকু বলে ছোঁয়ার শুভ্র কপালে গাঢ় চুম্বন এঁকে দিল আইমান। কপাল থেকে ঠোঁট উঠিয়ে মুখোমুখি হলো। আইমানের চটচটে হাত রাখলো ছোঁয়ার ছোট্ট গোলমুখটাতে, বলল খুব মায়া নিয়ে, আমার জীবনটা যখন খুব অগোছলো ছিল, ঠিক তখনই তুমি আমার জীবনে এসেছো। নতুন করে রঙিন করেছো আমাকে, নিজের হাতে সাজিয়েছো, নিজের গভীর ভালোবাসার মুড়িয়ে রেখেছো আমাকে। এই অগোছলা পাগলা প্রেমিকের জীবনের গোছালো প্রেমিকা হয়ে আসার জন্য এবং এই অধমটাকে এত ভালোবাসার জন্য তোমাকে ধন্যবাদ আমার চাশমিশ। ভালোবাসি তোমায়, ভীষণ ভালোবাসি। ছোঁয়ার চোখে জল টলমল করে। আসলে কি এত ভালোবাসার যোগ্য মেয়েটা? যাকে পাবে না ভেবে আশা ছেড়ে দিয়েছিল, সেই তাকেই কিনা কপালে লেখা ছিল। তার এত ভালোবাসা ছোঁয়ার কপালে ছিল। এত ভালো ভাগ্য মেয়েটার। এক মুহূর্তের জন্য সব লজ্জা শরম ভুলে যায় মেয়েটা। এগিয়ে গিয়ে আইমানের ঠোঁটে প্রগাঢ় চুমু খায়। বেশ দীর্ঘ হয় সেই আকস্মিক চুমুটা। লম্বা একটা সময় নিজেদের ওষ্ঠের সাথে আলিঙ্গন করার পর সরে আসে সে। কপালে কপাল ঠেকিয়ে হাঁপিয়ে হাঁপিয়ে বলে, আপনাকেও ভীষণ ভালোবাসি আইমান। সারাটা জীবন আপনার সাথে থাকতে চাই। 5টা বছর যাবৎ আপনাকে যেভাবে ভালোবেসেছি, পরবর্তী প্রতিটা বছর আপনাকে ঠিক একইভাবে ভালোবাসতে চাই। আইমান হাসে ছোঁয়ার কথায়। আকস্মিক চুমুটাতে বেশ ঘাবড়ে গিয়েছিল সে। তাদের বিয়ে হওয়ার পরেও ছোঁয়া কখনো স্বেচ্ছায় চুমুটুমু খায়নি আইমানকে। আজ আচানক এমন আচরণে বেশ অবাক হয়েছে সে। কানের কাছে মুখ নিয়ে ফিসফিসিয়ে বলল, হঠাৎ এত রোমান্টিক হচ্ছে যে? বাসরাত বলে নাকি? এমনিতেও আজ বাসর করতেই হবে। বিয়ে 3 বছর হলেও তবু
বাসর করতে পারলাম না, এর থেকে লজ্জার কিছু নেই। আজ আর রেহাই নেই। ছোঁয়া লজ্জায় মাথা নিচু করে চোখ মুখ খিচে বলল, ছি, কোথায় থেকে কোথায় যাচ্ছেন? ছি, বললে তো হবে না। চুমুটা দিয়ে যে ঋণী করলে এটা শোধ করতে হবে না। চলো, আমি তোমাকে এটা সুদে আসলে নগদে বিকাশে এবং কড়ায় ঘন্টায় শোধ করব। প্রিপেয়ার ইউর সেল বেবি। আইমান আস্তে ধীরে এগিয়ে আসে। ছোঁয়া আগেই তার বুকে মাথা ঠেকিয়ে দেয়। এত লজ্জা সে কোথায় রাখবে? আইমানের বুকের ভেতর ফাঁক করে সেখানে লুকিয়ে রাখবে নাকি অন্য কোথাও? আইমান তাকে আলগোছে আগলে নেয়। বুক থেকে ছোট্ট মাথাটা উঠাতে চায়, কিন্তু ছোঁয়া উঠছেই না। সে বুঝতে পারলো তার লজ্জা। আইমান ঠোঁট কামড়ে হাসে ছোঁয়ার আচরণে। যাক, বাসর রাতে এটুকু লজ্জা তো পাবেই। তবে যতই লজ্জা পাক না কেন, আজকে তার নিস্তার নেই। ভালোবাসা নামক গহীন সাগরে আরেকটু গভীরে না হয় ডুব দেবে আজ তারা। স্বচ্ছ পরিষ্কার রাতের আকাশ, হাজারো তারার স্থান সেখানে। তার মাঝে গোলাকার বৃত্তের মতো একটা চাঁদ জ্বলজ্বল করছে। ভীষণ সুন্দর লাগছে আজকের আকাশটা। রাত কটা বাজবে? 12টা অথবা 1টা। শুনশান রাস্তায় কিছুক্ষণ বাদে বাদে সাই সাই করে গাড়ি ছুটে যাচ্ছে। সে রাস্তায় রাদিল একা একা হেঁটে যাচ্ছে নিজের গন্তব্যে। এই তো এসে পড়েছে। 2 কদম সামনে সেই চিরচেনা কবরস্থান। রাদিল একমনে অন্ধকারের মাঝে হেঁটে গেল তার অতি আদরের মানুষটার কাছে। এত বছরের চেনা জানা জায়গায়, তাই অন্ধকারের মাঝেও কাঙ্ক্ষিত কবরটি খুঁজতে দেরি হলো না। আলোর কবরের সামনে এসে একেবারে মাটির উপর বসে পড়ল সে। হাত রাখলো উঁচু মাটির স্তূপে। কি সুন্দর করে পরিষ্কার করে রেখেছে কবরটা। তবুও চারিপাশে আগাছা জন্মে গেছে। বেশ অনেকদিন হয় এখানে আসা হয় না। কাজের এত চাপ একটু অবসর পায় না। নিজে ভালো জব করছে, পাশাপাশি নিজের একটা ব্যবসা গঠন করছে। এসব যেন তেন কথা না, পরিশ্রম করতে হচ্ছে প্রচুর। সে ব্যস্ততার জন্য অনেকদিন তার আলো রানীর কাছে আসা হয় না। আজ আসলো, কারণ আজ আসতেই হতো। আইমানের যে বিয়ে হলো সেটা আলোকে জানাতে হবে না? সে কবরের দিকে একনাগাড়ে চেয়ে থেকে বলল, আলো রানী, জানিস আজ আইমান আর ছোঁয়ার আবার বিয়ে হয়েছে অনুষ্ঠান করে। তোকে তো আগেরবার এসে বলে গিয়েছিলাম। আচ্ছা শোন, তুই কি আমার উপর রাগ করেছিস? আমি যে এতদিন পর আসলাম তোর সাথে দেখা করতে। দেখ জান, রাগ করিস না। আমি তো তোর কথা রাখতেই কাজগুলো করেছি। আমাকে বড় হতে হবে তো। তুই দেখিস আমি অনেক বড় হব। একটা সত্যি কথা বলি তোকে, মন খারাপ করবি না তো? আচ্ছা শোন বলি, আজ ওদের বিয়ে হলো না, আমি তোকে খুব মিস করছিলাম। সারাক্ষণ ভাবছিলাম আমার আলোটা যদি এখানে থাকতো, তবে আমাদেরও এমন করে বিয়ে হতো, ছোট্ট একটা সংসার হতো। ইরা আরোর মতন চুনুপুটি একটা বাচ্চা থাকতো। কিন্তু তুই তো নেই আমার কাছে জান। আমি কাকে নিয়ে সংসার করব? আমি তো আমার কল্পনায় তোকে নিয়ে সংসার সাজাই, কিন্তু সেখানে তোকে ছুতে গেলে দেখি তুই নেই। আমার আলো আমার কাছে নেই, তাকে ছুতে পারছি না। আমার বুকে জড়িয়ে রাখতে পারছি না। তার বুকে মাথা রেখে আমি ঘুমোতে পারছি না। আমি এখনো ঘুমোতে পারি না ঠিক মতো। কল্পনা আমাকে সুখে থাকতে দিলেও বাস্তবতা আমাকে কুড়ে কুড়ে খায়। তুই আমাকে ছেড়ে গেলি কেন জান? আমাদের ছোট্ট একটা সংসার হলে কি খুব ক্ষতি হতো? হতো না তো? কেন ছেড়ে চলে গেলি? কথাগুলো বলতে বলতে টপ টপ করে কতগুলো নোনা জল মাটিতে পড়ে। রাদিলের ইচ্ছে করছে হাউমাউ করে কাঁদতে, কিন্তু সে কাঁদছে না আলো মন খারাপ করবে বলে। ও চোখের পানি মুছে বলল, এই, মন খারাপ করলি নাকি? মন খারাপ করলে কিন্তু চলে যাব। শোন, একটা মজার কথা বলি। তুই তো জানিসই বাইরের বেশিরভাগ মানুষ ভাবে আমি পাগল। অফিসে অনেকে ভাবে আমার মাথার তার ঢিলা। আমার না বেশ ভালো লাগে বিষয়টা। আমাকে কেউ পাগল বললে আমি উপভোগ করি। আমি তো পাগলই বল। রাদিল আর আলো রানীর প্রেমে উন্মাদ পাগল। সবাই দেখুক রাদিল আলোর জন্য কতটা পাগল। অনুভব করুক ভালোবাসা কত সুন্দর। এমন দুঃখের মাঝেও ভালোবাসার মানুষকে ভালো রাখতে শেখায়। যেমন তুই আমাকে ছেড়ে একা ফেলে গেলি, তবুও তোর ভালোবাসা আমাকে কেমন আনন্দ দেয় দেখ। রাদিল তার মতো কথা বলেই যায়। এটা তার ভালো থাকার টনিক। মন খারাপ করলে মন ভালো হওয়ার বেস্ট জায়গা এটা। আলোর সাথে 2 মিনিট কথা বললে মনটা কেমন ফুরফুরে হয়ে যায়। বুকের চাপা কষ্টগুলো সব এখানে উগরে দিতে চায় সে। কবরস্থানের বাইরে যে মানুষটা স্বাভাবিকভাবে চলাফেরা করে, কবরস্থানের ভেতরে সেই মানুষটা ঢুকলে কেমন পাগল হয়ে যায়। ভালোবাসা আসলে এমনই। কেউ কেউ অন্য কারো ভালোবাসা পেলে আগের ভালোবাসার কথা দেয়ে দাঁড়সে ভুলে যায়। আবার কেউ কেউ ওই একজনকে ভালোবেসে গোটা জীবন পার করে দেয়। আমরা জানি চলে যাওয়া মানুষটা আর কখনো ফিরে আসবে না, তবু আমরা তার অপেক্ষায় থাকি। মনের কোণে মিথ্যা আওয়াজ ভাসে সে আসবে, সে আমাদের সমস্ত দুঃখ ঘুচে দিবে, কিন্তু সে আসে না। আমরা তার অপেক্ষায় বুককে পুষে নিয়ে বেঁচে থাকার পণ করি। অপেক্ষা মানুষকে নতুন করে বাঁচতে শেখায়। রাদিল আলোর সাথে কিছুক্ষণ কথা বলে তার কবরের পাশে লম্বা হয়ে শুয়ে পড়ল। মাথার নিচে
দিয়ে রাখলো দুহাত, চোখ রাখলো আকাশের ওই জলজলে চাঁদের উপর। ওই একলা চাঁদের উপর পূর্ণ দৃষ্টি রেখে গলা ছেড়ে গাইল, তুমি অন্য গ্রহের চাঁদ, আমার একলা থাকার ছাদ। ঘুমে চোখে চোখ লেগে আসছে আরুর। দু চোখের পাতা চেয়েও আলাদা করতে পারছে না। এদিকে তার চঞ্চল মেয়ে ফাইজা ঘুমানোর নামই নিচ্ছে না। আইমানের বিয়ে থেকে এসেছে অনেকক্ষণ, তবুও মেয়েটা ঘুমাচ্ছে না। বাড়িতে চলে এসেছে বলে কতক্ষণ ইলাম ইলাম বলে কাঁদলো। 2 বছরের বাচ্চার মুখে ইরহাম নামটা ফুটেও না ঠিকঠাক। সে এখন ভাইয়ের জন্য কাঁদছে। সামনাসামনি থাকলে সহ্য করতে পারে না, অথচ এখন ইলাম নেই বলে কাঁদছে। ফাহিম মেয়েকে কাঁধে নিয়ে ঘর জুড়ে পায়চারি করছে। কান্না এখন একটু কমেছে। গোল আলুর মতো মুখ বাবার কাঁধের সাথে লেগে আছে। ঘুম আসছে চোখ জুড়ে। কিছুক্ষণ হাঁটাহাঁটি করতেই ঘুমিয়ে গেল ফাইজা। আরও বিছানার মাঝখানে তার বালিশটা ঠিক করে দেয় ফাহিম। সেটা আরও এদিকে এনে ফাইজাকে শুইয়ে দেয়। নিজে শুয়ে পড়ে মাঝখানে। আরও ঘুম ঘুম চোখ পাকিয়ে বলল, তুমি ওকে ওপাশে কেন শোয়ালে? ও পড়ে যাবে না? ফাহিম তার চোখ পাকানো তোয়াক্কা না করে বউকে একেবারে জাপটে ধরে শুয়ে পড়ল। বলল, মেয়ে পড়বে না, বাবা আছে মেয়ের জন্য। আজ না আয়মানের বাসর, চলো আমরা ওদের সাথে বাসর করি, একটা চুমু দাও। বলেই ঠোঁট দুটো উঁচু করে দিল। অপেক্ষা করলো আরু চুমুর। আরু চুমু না দিয়ে ঠোঁটের উপর থাপ্পড় দিল। কটমটিয়ে বলল, ঘুমাতে দিবে তুমি? মেয়ের জ্বালায় ঘুমাতে পারি না, মেয়ের বাবার জ্বালায়ও ঘুমাতে পারি না, আমি ঘুমাবো কখন? ফাহিম ঠোঁট ডলতে ডলতে বলল, একটা চুমুই তো চাইলাম, তাই বলে মারবে? একটা চুমু দিয়ে ঘুমিয়ে পড়ো যান। তুমি না ডাক্তার ফাহিম? ডাক্তাররা তো নির্লজ্জ হয়, সারাদিন চুমু খেতে হয়। আজকে একটাও দাওনি, মিথ্যে বলবে না। ডাক্তার হয়েছে তো কি হয়েছে, ডাক্তারদের কি চুমু খাওয়ার অধিকার নেই? শোনো, ডাক্তাররা হসপিটালে যাই থাক, দিন শেষে বউয়ের জন্য তারা নির্লজ্জই হয়। এখন একটা চুমু দাও যান। আরু কপাল চাপড়ায়। এই ছেলেকে মানা করে লাভ নেই। যতক্ষণ না তার আবদার মিটবে ততক্ষণ ছাড়বে না। এর থেকে ভালো যা চাইছে তাই দিয়ে শান্তিতে ঘুমানো। হতাশার শ্বাস ফেলে সে ফাহিমের উঁচু করে রাখা ঠোঁটে ছোট্ট একটা চুমু এঁকে বলল, হয়েছে শান্তি, এবার ঘুমাও। ফাহিম, ফাইজা যদি উঠে যায় তাহলে আমি তোমার চুল একটাও আস্ত রাখবো না, বলে দিলাম। ফাহিম ঠোঁট ভেটকি দিয়ে বলল, এটা কি ছিল? এটাকে চুমু বলে? দাঁড়াও, আমি দেখাই কি করে হাজবেন্ডকে চুমু খেতে হয়। সে মাথা উঁচিয়ে ঠোঁটটা বাড়াবে, ঠিক তখনই ফাইজা কেঁদে ওঠে পাশ থেকে। আরু ও রাগে হিসিস করে কিছু বলতে যায়। ফাহিম আগেই বুঝে ফেলে সে কি বলবে। দাঁত কেলিয়ে বলে, জান তুমি ঘুমাও, আমার মেয়ের জন্য আমি আছি তো। তুমি ঘুমাও জান, আমি দেখছি। আরুর কপালে ছোট্ট চুমু দিয়ে উঠে বসে সে। পাশে থাকা ছোট মেয়েকে কোলে তুলে নেয়। আবারও হাঁটাহাঁটি করে ঘুম পাড়ায় মেয়েকে। আরু পায়চারি করা বাবা মেয়ের দিকে তাকিয়ে হাসে। ছেলেটা এত কেয়ারিং কেন? বিয়ের আগে থেকে সে সবসময় আরুকে আগলে রেখেছে। বিয়ের পর ফাইজা হওয়ার পর সেগুলো ধাপে ধাপে আরও বেড়েছে। ফাইজার জন্মের পর এত রাত জাগা, সবসময় ফাহিম তার পাশে থেকেছে। বেশিরভাগ সময় ফাহিমই রাতে উঠেছে, মেয়েকে ঘুম পাড়িয়ে নিজে শুইয়ে দিয়েছে। এমন একটা ছেলেকে লাইফ পার্টনার হিসেবে পেয়ে সে রবের দরবারে হাজার শুকরিয়া জ্ঞাপন করে মনে মনে বলে, এমন বর ঘরে ঘরে হোক। ইরাবতী, চিরচেনা ডাক শুনে দরজার পানে তাকালো ইরা। আরহাম দরজার সম্মুখে থেকে ডাকে তাকে। ইরা খাটে শুয়েছিল। ইরহাম মাকে ধরে শুয়ে শান্তিতে ঘুমাচ্ছে। মায়ের নেওটা ছেলে বলে কথা, সারাদিন মায়ের পিছে পিছে ঘুরে, কিন্তু স্বভাব হুবহু বাবার মতো। এজন্যই বোধহয় বাবার মতো ইরার পিছনে পিছনে ঘুরে বেড়ায়। এই বয়সে চেহারায় তার গাম্ভীর্যতার ছাপ। চুপচাপ থাকতে পছন্দ করে। নেতা নেতা ভাবও আছে তার মাঝে। আরহাম এগিয়ে এলো সামনে, ছেলের দিকে তাকিয়ে বলল, ইরহাম ঘুমিয়েছে? ইরা বলল, মাত্র ঘুমালো, আপনি বাতি নিভিয়ে শুয়ে পড়ুন। উঠো, বাইরে যাব। ইরা কপাল কুঁচকে প্রশ্নাত্মক দৃষ্টিতে তাকিয়ে বলল, বাইরে এখন কটা বাজে খেয়াল আছে? আরহাম স্বাভাবিক ভাব স্বরেই বলল, তুমি ওঠো। দেখছেন তো ইরহাম কিভাবে ধরে আছে, এখন উঠলেই তো উঠে যাবে। আরহাম বিছানায় এগিয়ে গিয়ে ইরহামকে ধরে আলগোছে ছাড়িয়ে নিল ইরার কাছ থেকে। ঠিকঠাক করে বিছানায় শুইয়ে দিয়ে কপালে চুমু খেলো ছেলের। গায়ে কাঁথা জড়িয়ে দিয়ে উঠে এলো। এরপর হাত বাড়ি ইরাকে ডেকে বলল, চলো। ইরা আর না করলো না। আরমান যেখানে নিয়ে যাক সে সেখানে নির্দ্বিধায় চলে যাবে। বিছানা থেকে উঠে আরহামের হাতে হাত রাখলো। দুজন বেরিয়ে গেল রুম থেকে। হাঁটতে হাঁটতে সিঁড়ির কাছে আসতে ইরা প্রশ্ন ছুড়ল, ছাদে যাচ্ছেন? হুম। এত রাতে ছাদে কি প্রয়োজন যাওয়ার? একটু ঘুমলে হতো না? সকালেই তো অফিস যেতে হবে। আরহাম গম্ভীর স্বরে বলল। চুপচাপ চলুন আপনি। ইরা চুপ হয়ে যায়। এ আর নতুন কি? প্রায় তারা অন্ধকার বিলাস করতে যায় ছাদে। দুজন কিছু সুন্দর মুহূর্ত একত্রে কাটিয়ে আসে। আরহাম ব্যস্ত মানুষ হলেও
পরিবারকে সময় দিতে পিছুপা হয় না। সমস্ত ব্যস্ততার মাঝেও স্ত্রী সন্তান বাবা মাকে যথেষ্ট সময় দেয়। বিয়ের 5 বছর হলো, এতগুলো বছরেও তার স্বভাব চরিত্রে কোনো পরিবর্তন আসেনি। দুজনের ছাদে এসে থামলো, একদম রেলিং ঘেঁষে দাঁড়ালো। রাতের ফুরফুরে হাওয়া এসে গায়ে লাগছে, সাথে মৌসুমী কিছু ফুলে সুঘ্রাণ মুগ্ধতা ছড়াচ্ছে চারিপাশে। আকাশটাও আজ বেশ স্বচ্ছ, অসংখ্য তারার মাঝের চারটা আজ বেশি গোলগাল লাগছে। ইরা মুক্ত বাতাসে গভীর শ্বাস টেনে আকাশপানে তাকিয়ে বলল, আজকের চাঁদটা অনেক সুন্দর, তাই না? আরহাম চাঁদের দিকে তাকিয়ে নেই, সে তাকিয়ে তার ইরাবতীর দিকে মোহগ্রস্ত চোখে তাকিয়ে মেঘমন্দ্র স্বরে বলল, ঠিক আপনার মতো। ইরার শরীরে কাটা দেয়। আরহামের এমন কথা শুনলে এখনও ইরার হাসপাস লাগে। বিশেষ করে আপনি সম্বোধনটা। সম্পর্ক পুরনো হলেও অনুভূতিগুলো সে আগের মতোই তাজা। সে চোখ ফিরিয়ে আরহামের দিকে তাকালো। পূর্ণিমার আলোয় তার সুন্দর চেহারাটা কেমন জলজল করছে। ইরা নতুন করে আবারও প্রেমে পড়ল এই সুদর্শন মানুষটার। এ পর্যন্ত যে কতবার সে আরহামের প্রেমে পড়েছে তার কোনো হিসাব নেই। চাঁদের আলোয় আরহামের খাড়া খাড়া চুলগুলো জলজল করছে। ইরা এগিয়ে এসে তার চুলগুলোতে হাত রেখে একটু এলোমেলো করে দিয়ে বলল, আপনি এত সুন্দর কেন ইরহামের বাবা? আরহাম চমৎকার হাসে। ইরার কানের কাছে ঠোঁট নিয়ে শুধায়, কারণ আপনি আমাকে ভালোবাসেন ম্যাডাম। ইরা জোর খাটিয়ে বলল, তাছাড়াও আপনি সুন্দর। পৃথিবীর কোনো মানুষের বলার সাধ্য নেই যে আপনি অসুন্দর, বরং আপনি প্রয়োজনের থেকেও বেশি সুন্দর। আপনি পুরো মানুষটাই সুন্দর। আরহাম ইরাকে ধরে ঘুরিয়ে দাঁড় করালো। ইরার পিঠ থেকে আরহামের প্রশস্ত বুকে পেছন হতে দুহাতে জড়িয়ে ধরে তার সুতনু কোমর, ঘাড়ে থুতনি ঠেকিয়ে দেয়, কানের পাশে ছোট্ট চুমু দিয়ে বলে, এত প্রশংসা করছেন যে মারতে চান নাকি আমাকে? আপনাকে মারার সাধ্য আছে নাকি আমার? এই যে মারছেনই তো। আপনার মায়ের প্রতিনিয়ত মরছি আমি, সে খবর কি আপনি রাখেন? রাখি না বলছেন? রাখেন। ইরা ঘাড় ফিরিয়ে তাকায় আরহামের দিকে, পা উঁচু করে আরহামের দাড়ি ভর্তি গালে টুস করে একটা চুমু খেয়ে বলে, ভালোবাসি। আরহাম আর ফের বলে, না ভালোবাসি। সে ইরার টসটসে সুন্দর গালে ঠোঁট ডুবিয়ে রাখে, প্রকাশ্যে নয়, মনে মনে কিছু আওড়ায় তার ইরাবতীর উদ্দেশ্যে। এই যে মারছেনই তো। আপনার মায়ের প্রতিনিয়ত মরছি আমি, সে খবর কি আপনি রাখেন? রাখেন। আপনি আমার শীতল রাতের সেই উজ্জ্বল নক্ষত্র, যার আলোয় আমি ডুবে থাকতে চাই সর্বত্র। আপনি আমার জীবনের এক অদ্ভুত মায়া, আমার গোটা জনম কাটিয়ে দিতে চাই সেই ইরাবতীর মায়ায়।